শুভ সকাল। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা একটু সকলে জয়েন করার জন্য একটুখানি ওয়েট করি। আমরা আমাদের পাঠটা শুরু করছি। মিস আসসালামু বলো। আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? মিস ভালো থাকবে সবসময় এবং মনোযোগ সহকারে পড়াশোনা করবে। যদিও বা করোনাকালীন সময় চলছে, তারপরেও আমরা আমাদের যে স্টুডেন্ট অবস্থায় আমাদের যে করণীয় পড়াশোনা করা, সেটা আমরা যাবো আশা করি। তাহলে আমরা আজকে যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সমন্বয় ও নিঃসরণ, পঞ্চম অধ্যায়। তোমাদের যে বইয়ের যে পঞ্চম অধ্যায় সমন্বয় ও নিঃসরণ, তোমরা কি অ্যাসাইনমেন্ট গুলো করেছো? তোমাদের বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট গুলো কি পেয়েছো তোমরা? শুনতে পাচ্ছ তোমরা আমাকে? ইয়েস মিস। ওকে, তোমরা কি অ্যাসাইনমেন্ট গুলো হাতে পেয়েছো তোমাদের? ইয়েস মিস। হ্যাঁ, করেছো? কাদের কাদের বাকি রয়েছে? আমার শেষ। শেষ। বাকিদের একজন বললো তার শেষ। মিস আমি পাই নাই। পাওনি? কালেক্ট করো না কোথা থেকে? হ্যাঁ, এসে যদি না পেয়ে থাকো স্কুলে এসে তোমাদের অ্যাসাইনমেন্ট গুলো নিয়ে যেও। কোনো সমস্যা হলে করবে। সেখানে মানে বিভিন্ন পর্বর বৈশিষ্ট্য, উপকারিতা অপকারিতা নিয়ে লিখতে বলেছে। ঠিক আছে, তাহলে আমরা আজকে আলোচনা করবো একটু পরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, তাহলে আমরা কি আমাদের পাঠ শুরু করতে পারি? জয়েন করেছে আশা করি, আর কয়েকজন আসবে। আমরা আজকে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। 4 ও 5 মধ্যে আমরা জানি কি প্রাণী এককোষীয় হতে পারে, আবার কি বহুকোষীয় প্রাণী হতে পারে। এককোষী বলতে আমরা কোন প্রাণীগুলোকে বোঝাই? যাদের দেহ একটা মাত্র কোষ নিয়ে গঠিত বা একটা কোষ দ্বারা যাদের কার্যাবলী সম্পাদন হয়ে থাকে তাদেরকে আমরা বলি এককোষী জীব। আর যাদের অনেকগুলো কোষ রয়েছে, অর্থাৎ এক একটা কোষ এক একটা কাজ করে থাকে, যেমন বহুকোষী বলতে বহুকোষী জীবের মধ্যে সেখানে আমরা টিস্যু, অঙ্গ, তন্ত্র, বিভিন্ন ধরনের গঠন দেখতে পাই, সেগুলো হলো বহুকোষী প্রাণী। এবং বহুকোষী প্রাণীরা কি করে থাকে? তাদের বিভিন্ন কোষের সমন্বয় সাধন করে। যেহেতু আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি সমন্বয়, অর্থাৎ একটা কাজের সাথে বা একটা তন্ত্রের সাথে আরেকটা তন্ত্র, টিস্যু, এরা সবগুলো একসাথে তাদের যে যার যার কাজ করে একটা সমন্বয়ের মাধ্যমে কিন্তু এই কাজগুলো, দেহের কাজগুলো সম্পন্ন করে থাকে। তাহলে আমরা দেখেছি, আমরা দুই ধরনের জীব দেখেছি, একটা এককোষী জীব এবং বহুকোষী জীব। বহুকোষী জীবের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ধরনের টিস্যু, অঙ্গ, তন্ত্র এগুলো দেখা যায়। এই যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে একটা কোষ সেখানে কোষগুলো তাদের বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে এবং কার্যাবলীর মধ্যে একটা যোগসূত্র কাজ করে। এখানে একটা যোগসূত্র কাজ করে এবং পরিবেশের সাথে, অর্থাৎ আমরা যে পরিবেশে আছি সেই পরিবেশের সাথে খাপ খাইয়ে জিনিসটা হয়ে থাকে। সেটাই হলো কি তোমার মূলত সমন্বয়, কাজের সমন্বয় বিভিন্ন অঙ্গের মধ্যে, অর্থাৎ টিস্যু বা অঙ্গের মধ্যে যে যোগসূত্র হয়ে থাকে সেটার মাধ্যমে কিন্তু আমাদের সমন্বয় সাধন হয়ে থাকে। যেমন কারো দুঃখে আমাদের কান্না পায়, সেটা কেন হয়? বা কারো খুশিতে আমরা খুশি হই, এটা হলো কি কারণে হয়ে থাকে? বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। অর্থাৎ যখন আমরা কাউকে কাঁদতে দেখি আমাদের মনের মধ্যে কি খারাপ লাগাটা কাজ করে, যার কারণে আমরা কারো দুঃখ দেখলে আমাদেরও কান্না পায়। বা কেউ অনেকটা খুশি হয়েছে, কোনো পরীক্ষার ফল পেয়েছে বা অন্য কোনো কারণে হতে পারে, যখন খুশি হয় তখন তাকে দেখে আমরা খুশি হয়। তাহলে এটা আমাদের মধ্যে কেন কাজ করছে? এটার উদ্দীপনা, অর্থাৎ পরিবেশের সাথে আমাদের চারপাশের যে পরিবেশ রয়েছে সেই পরিবেশের আলোকে কিন্তু আমাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করছে, উদ্দীপনা কাজ করছে, বিধায় কিন্তু এই কাজগুলো হচ্ছে। দেহের বিভিন্ন অংশে উদ্দীপনা বহন করা এবং সেগুলোর মধ্যে সমন্বয় করা, কাজের সমন্বয় করে এবং পরিবেশের সাথে যে সম্পর্কটা থাকে সেটা যে তন্ত্রের কাজ, সেটা হলো স্নায়ুতন্ত্র। আজকে আমরা কি সম্পর্কে আলোচনা করব? স্নায়ুতন্ত্র।
তন্ত্র খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ আমরা যে পরিবেশের সাথে সমন্বয় হয়ে যে কাজটা করে, উদ্দীপনা সৃষ্টি করে, যে তন্ত্রটা আমাদের শরীরে, যে তন্ত্রটা আমাদের মধ্যে উদ্দীপনা সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সমন্বয় করে যে সৃষ্টি করে থাকে, যে পরিবেশের সাথে সমন্বয় করার চেষ্টা করে, সেই যে তন্ত্রটা কাজ করে থাকে সেটা হলো স্নায়ুতন্ত্র। তাহলে স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হলো কি, সে দেহের বিভিন্ন অংশের মধ্যে কি করবে, আমি তোমাদেরকে একটু বলছি, তোমরা একটু নোট করে রাখো। স্নায়ুতন্ত্রের প্রধান কাজ হলো সে আমাদের দেহের বিভিন্ন অংশের উদ্দীপনা বহন করবে। বিভিন্ন অংশের কি বহন করবে? উদ্দীপনা বহন করবে, এবং আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে সেগুলোর মধ্যে সমন্বয় সাধন করবে এবং পরিবেশের সাথে একটা সম্পর্ক রাখবে। এটাই হলো স্নায়ুতন্ত্রের কাজ। তাহলে এক্ষেত্রে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক। স্নায়ুতন্ত্রের কিন্তু একটা গঠন ও কার্যকরী একক রয়েছে, যেটাকে বলা হয় নিউরন। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি? নিউরন। এখন স্নায়ুতন্ত্র বলতে কি বোঝো? আমরা যে স্নায়ু বলছি, যে আমাদের উদ্দীপনা বহন করবে শরীরে, তা বিভিন্ন সমন্বয় সাধন করবে বিভিন্ন অঙ্গের মধ্যে, বহন করে পরিবেশের সাথে সেটা খাপ খাওয়াবে, এই যে কাজটা করে সেটা যে তন্ত্র, সেটা হলো স্নায়ুতন্ত্র। অর্থাৎ স্নায়ুতন্ত্র বলতে আমরা এটাই বলবো যে প্রাণী দেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করবে, অর্থাৎ বিভিন্ন অঙ্গের সাথে কি করবে, সে সংযোগ রক্ষা করে আমাদের যে বিভিন্ন জৈবিক কার্যাবলীগুলো রয়েছে দেহের ভেতরে, সেই কাজগুলো সমন্বয় সাধন করবে এবং উদ্দীপনার সাড়া দিয়ে উপযুক্ত একটা প্রতিবাদ। ওই যে বললাম, আমরা কারো দুঃখে আমরা কাঁদি, কারো খুশিতে আমরা খুশি হই, এই যে পরিবেশ থেকে দেখে কিন্তু এটা আমাদের মধ্যে কাজ করছে। এই যে উদ্দীপনার সাড়া দিয়ে আমরাও কি করছি, আমাদের প্রকাশ করছি, মনের ভাবটা প্রকাশ করছি, এই যে উপযুক্ত একটা প্রতিবেদন সৃষ্টির মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করছে, এটা যে করে থাকে সে হলো স্নায়ুতন্ত্র। ঠিক আছে? তাহলে স্নায়ুতন্ত্র বলতে আমরা কি বুঝবো? স্নায়ুতন্ত্র বলতে কি বুঝো? প্রাণীদেহের যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গের সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং উদ্দীপনায় সাড়া দিয়ে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করায় মাধ্যমে পরিবেশের থেকে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। স্নায়ুতন্ত্র বলে। তাহলে এটা খুবই ভালো করে মনে রাখবে, বা তোমরা এটা নোট করে রাখো। স্নায়ুতন্ত্র বলতে কি বুঝো? যে তন্ত্র বিভিন্ন অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করবে, জৈবিক কার্যাবলীগুলো সম্পাদন করবে, আমাদের দেহে উপযুক্ত উদ্দীপনার মাধ্যমে উপযুক্ত প্রতিবেদন সৃষ্টি করবে এবং পরিবেশের সাথে সম্পর্ক রাখবে, তাকে আমরা বলবো স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রের একটা একক হলো, বা যেটা বলা হয় গঠন ও কার্যকরী একক হলো কি? স্নায়ুতন্ত্রের কার্যকরী একক কি? নিউরন। আমরা আজকে নিউরন সম্পর্কে জানবো। স্নায়ুতন্ত্রের প্রধান একটা অংশ হলো মস্তিষ্ক, অর্থাৎ আমাদের যে মাথা বা ব্রেন যেটাকে বলা হয়, সেটা হলো স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কটা উন্নত, অর্থাৎ যতগুলো প্রাণী আবিষ্কৃত হয়েছে তার মধ্যে কিন্তু মানুষের মস্তিষ্কটাই হলো সবচেয়ে বেশি উন্নত, যার কারণে মানুষকে কি বলা হয়? সৃষ্টির সেরা জীব বলা হয়। আমাদের মস্তিষ্কটা উন্নত হওয়ার কারণেই কিন্তু মানুষকে কি বলা হয়? সৃষ্টির সেরা জীব হিসেবে আখ্যায়িত করা হয়েছে। মস্তিষ্ক অসংখ্য কোষ নিয়ে গঠিত, অসংখ্য বিশেষ ধরনের কোষ নিয়ে কিন্তু আমাদের মস্তিষ্কটা গঠিত, যেটাকে আমরা বলি নিউরন। আমাদের মস্তিষ্ক যে অসংখ্য বিশেষ কোষ নিয়ে গঠিত, সেটা কি নামে পরিচিত? নিউরন নামে পরিচিত। আমাদের মস্তিষ্ক যে অসংখ্য কোষ নিয়ে গঠিত, সেটা কি নামে পরিচিত? নিউরন নামে পরিচিত। নিউরন বা স্নায়ুকোষ, এটাকে বলা হয় নিউরন বা স্নায়ুকোষ। তাহলে আমরা জানবো কি, আগে আমাদেরকে জানতে হবে স্নায়ুকোষ বা নিউরনটা কি। আমরা বলবো যে স্নায়ুতন্ত্রের যে গঠন ও কার্যকরী একক রয়েছে তাকে আমরা বলবো স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুতন্ত্রের যে বিশেষ গঠন ও কার্যকরী একক রয়েছে তাকে বলা হবে স্নায়ুকোষ বা নিউরন। নিউরন হলো মানবদেহের দীর্ঘতম কোষ। খেয়াল রাখবে, নিউরনটা হলো আমাদের মানব শরীরের সবচেয়ে দীর্ঘতম কোষ। কোনটি? তোমাদের এখানে আসতে পারে। হ্যাঁ, নিউরন হলো মানবদেহের দীর্ঘতম একটা কোষ। নিউরনের দুইটা অংশ আছে। কয়টি অংশ বললাম? দুইটি। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নিউরনের ছবিটা কিভাবে? হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি নিউরনটা অনেক লম্বা একটা কোষ, যেটা বলা হয়েছে মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ। নিউরনের দুইটা অংশ, একটা হলো কোষ দেহ আর একটা হলো প্রলম্বিত অংশ। নিউরনের দুইটা অংশ নিয়ে গঠিত, একটা হলো কোষ দেহ, একটা কি? কোষ দেহ। সামনের যে অংশটা দেখতে পাচ্ছ, দেখেছো? একটা ভেতরে কি দেখা যাচ্ছে? নিউক্লিয়াস দেখতে পাচ্ছি। নিউক্লিয়াস সমৃদ্ধ যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো কোষ দেহ। এটা কি?
আমি অ্যারো চিহ্ন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, যেটাকে বলা হয় কি কোষ দেহ, ঠিক আছে। আর এই যে লম্বা যে অংশটা দেখতে পাচ্ছি লেজের মতো, সেটা হলো প্রলম্বিত অংশ। তাহলে নিউরন কয়টি অংশ নিয়ে গঠিত? দুটি। দুইটি। কি কি? কোষ প্রথমে দেহ, কোষ দেহ, প্রলম্বিত অংশ। হ্যাঁ প্রলম্বিত অংশ, একটা হলো কোষ দেহ, অপরটি হলো প্রলম্বিত অংশ। আজকে আমরা এই কোষ দেহ ও প্রলম্বিত অংশ নিয়ে আলোচনা করব। এখানে কোষ দেহ কোনটা? কোষ দেহ হলো নিউরনের প্রধান অংশ। এই যে দুইটা অংশের মধ্যে কোষ দেহটা হলো নিউরনের কি অংশ? প্রধান অংশ। প্রধান সেটা অংশ। বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা যেমন এখানে দেখতে পাচ্ছি কিছুটা কি দেখতে নক্ষত্রের মতো মনে হচ্ছে, এটা অনেক সময় গোলাকারও হতে পারে বা ডিম্বাকারও হতে পারে বা নক্ষত্র আকারও হতে পারে। তিন ধরনের, অর্থাৎ এক একটা কোষ দেহের শেপ এক এক রকমের হতে পারে, গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। আবার এইসব কোষ দেহ কিন্তু কি দ্বারা গঠিত হবে? আবরণ। আমরা জানি যে কোনো কোষের একটা কি থাকে, উপরের দিকে একটা লেয়ার বা আবরণ থাকে। সেক্ষেত্রে কোষ দেহ কোষ আবরণী থাকবে সাইটোপ্লাজম। এখানে তোমরা একটু দেখবে ভালো করে খেয়াল করে, তবে এখানে বোঝা যাচ্ছে না, ফোটা ফোটা যে অংশ, অর্থাৎ এক কোষ দেহের ভেতরে আমরা যে ফোটা ফোটা অংশগুলো দানা দানা যে অংশগুলো দেখতে পাবো সেগুলো হলো সাইটোপ্লাজম। ফোটা ফোটা যে অংশটা দেখতে পাবো সেটা হলো কি? সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। আর একটা কালো একটা অংশ দেখতে পাচ্ছ, একটা মাঝখানে কি অংশ দেখতে পাচ্ছ? কালো একটা বড় একটা অংশ দেখতে পাচ্ছ, যেটা হলো নিউক্লিয়াস। অর্থাৎ এটা একটা সুগঠিত কোষ, যে কোষের মধ্যে আমরা সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, পোরা, আবরণী দ্বারা যে সকল দেহ গঠিত সেগুলোকে আমরা কি বলি? সুগঠিত কোষ বলি। তাহলে এই কোষ দেহের মধ্যে অবশ্যই কি আছে? কোষ আবরণী রয়েছে, নিউক্লিয়াস দেখতে পাচ্ছি, আর সাইটোপ্লাজম। এগুলো নিয়ে কিন্তু মূলত কোষ দেহ গঠিত। তবে খেয়াল রাখতে হবে যে কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রিওল আমরা দেখবো না। কোষ দেহের মধ্যে কি দেখা যাবে না? কোনো সেন্ট্রিওল থাকবে না। এই কারণে অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। সেন্ট্রিওল যদি থাকতো, এই কোষ দেহের মধ্যে যদি কোনো সেন্ট্রিওল থাকতো, সে অবশ্যই কি হতো? বিভাজিত হতো। সেই কারণে কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকে না, তাই অন্যান্য যে কোষগুলো বিভাজিত হয়, আমরা যেমন জনন কোষগুলো দেখেছি বিভাজিত হতে, কারণ ওদের মধ্যে সেন্ট্রিওল ছিল। কিন্তু কোষ দেহের মধ্যে আমরা যেটা নিউরনের বা স্নায়ু কোষের যে কোষ দেহ থাকবে, সেখানে আমরা কোনো সেন্ট্রিওল দেখতে পাবো না, যার কারণে এটা কোনো বিভাজিত হবে না। তাহলে আমরা কোষ দেহ সম্পর্কে কি বলতে পারছি? তোমাদেরকে যদি বলা হয় নিউরনের কোষ দেহ সম্পর্কে বর্ণনা করো, তাহলে তোমরা কিভাবে বলবে? এটা দেখতে কেমন হবে? আমরা নিউরনের কোষ দেহ সম্পর্কে যদি কিছু বলতে বলা হয়, তখন আমরা কিভাবে বলবো? কোষ দেহ নিউরনের প্রধান অংশ। কোষ দেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার, নক্ষত্রাকার। কোষ দেহ কোষ আবরণী, সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। বিভাজিত হয় না। সেন্ট্রিওল থাকলে কিন্তু বিভাজিত হতো। আমরা যেমন জনন কোষগুলোতে দেখেছিলাম আগে বিগত যে অধ্যায়গুলো ছিল, সেখানে বিভাজিত হচ্ছে, একটা থেকে আরেকটা কোষের সৃষ্টি হচ্ছে। কিন্তু এখানে কোষ দেহের মধ্যে কোনো সেন্ট্রিওল থাকবে না, শুধুমাত্র সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, কোষ আবরণী থাকবে। সেন্ট্রিওল না থাকার কারণে এরা কোনোভাবে বিভাজিত হবে না। এরপরে আরেকটা যে অংশ দেখতে পাচ্ছি সেটা হলো প্রলম্বিত অংশ। লম্বা লেজের মতো যে অংশটা দেখা যাচ্ছে, ওটার নাম কি? নিউরনের আমরা এটার নাম কি বলেছিলাম? হ্যাঁ দেখি, বলো শাইলা, তুমি বলো। লম্বা যে অংশটা, সেই অংশটার নাম কি বলেছিলাম আমরা? কে বলতে পারবে? কোষ দেহ কোনটা থেকে মিস? এই লম্বা অংশটা, লেজের মতো যে অংশটা দেখতে পাচ্ছ, দেখেছো? এই অংশটা কি? এটা হলো প্রলম্বিত অংশ। এই কোষ দেহ, এটা হলো কোষ দেহ। মূলত মাথার মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো কোষ দেহ। ওখান থেকে যে অংশটা বের হয়েছে সেটা হলো তার প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে যে শাখা প্রশাখা অংশটা বের হয়েছে সেটাকে বলা হয় প্রলম্বিত অংশ। কি বলেছি? কোষ দেহ থেকে, হ্যাঁ বলো, হ্যাঁ কে বলতে চাইছো বলো। কোষ দেহ থেকে শাখা প্রশাখা সম্পন্ন আমরা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো প্রলম্বিত অংশ। এই প্রলম্বিত অংশের কিন্তু আবার দুইটা ভাগ রয়েছে, একটা হলো অ্যাক্সন আর একটা হলো ড্যান্ড্রন। কি বললাম? অ্যাক্সন এবং ড্যান্ড্রন। প্রলম্বিত অংশের কয়টি অংশ? প্রলম্বিত অংশ দুই প্রকার,
একটা হলো অ্যাক্সন আর একটা হলো অ্যাকশন ড্যানড্রন। অ্যাক্সন ডেনড্রন এবং ড্যানড্রন। এখানে অ্যাক্সন ডেনড্রন কোনটা আর ড্যানড্রন কোনটা? আমরা বলেছি যে কোষ দেহ থেকে যে অঙ্গটা শাখা প্রশাখা, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো একটা লম্বা লেজের মতো বের হয়েছে, এটা আবার শাখা প্রশাখা হয়েছে, একটা শাখা বের হয়েছে, শাখা থেকে আবার প্রশাখা দেখতে পাচ্ছি। তাহলে এই পুরো অংশটা হলো প্রলম্বিত অংশ। এখানে দুইটা ভাগ রয়েছে। প্রলম্বিত অংশ দুই প্রকার, একটা হলো অ্যাক্সন আর একটা হলো ড্যানড্রন। এখন অ্যাক্সনটা কাকে বলে? অর্থাৎ কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো, এই যে লম্বা সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো অ্যাক্সন। এটা কি? কোষ দেহ থেকে লম্বা সুতার মতো যে অংশটা দেখা যাচ্ছে সেটাকে কি বলা হয়? অ্যাকশন। অ্যাকশন অ্যাক্সন। তোমরা কি দেখতে পাচ্ছ? ছবির দিকে খেয়াল করে একটু ভালো করে দেখো, স্ক্রিনের দিকে খেয়াল করে। আমরা কোষ দেহ থেকে উৎপন্ন যে লম্বা একটা সুতার মতো দেখতে পাচ্ছি সেই অংশটা হলো অ্যাক্সন। অ্যাক্সনে যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হবে। মানে অ্যাক্সন কোষ দেহতে যেখান থেকে বের হয়েছে তার সাইডে না, তার বিপরীত প্রান্ত থেকে কি বের হবে? শাখা বের হবে। কোষ দেহ থেকে যে অংশ থেকে বের হয় অ্যাক্সনটা, অ্যাক্সনের যে অংশটা তার বিপরীত দিক থেকে শাখাটা বের হয়। সাধারণত একটা নিউরনে কয়টা অ্যাক্সন থাকবে? একটা মাত্র অ্যাক্সন আমরা দেখতে পাবো। একটা নিউরনে কয়টি অ্যাক্সন থাকবে? একটি অ্যাক্সন থাকবে। একটি নিউরনে একটি কি দেখতে পাবো আমরা? অ্যাক্সন আমরা দেখতে পাবো। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? ইয়েস মিস একটা নিউরনে কয়টা অ্যাক্সন থাকবে? একটা নিউরনে একটি। একটি মাত্র অ্যাকশন থাকে একটি মাত্র অ্যাক্সন আমরা দেখতে পাচ্ছি। কোষ দেহ থেকে শুধুমাত্র সুতার মতো একটাই লম্বা অংশ বের হয়েছে, সেটা হলো অ্যাক্সন। আবার অ্যাক্সন থেকেও কিন্তু শাখা প্রশাখা বের হতেও আমরা দেখতে পাচ্ছি, যে মানে কোষ দেহের বিপরীত প্রান্ত থেকে এখানে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়েছে। এবং একটা নিউরনে আমরা একটা মাত্র অ্যাক্সনকে দেখতে পাবো। এরপর আরেকটা যে বিষয় রয়েছে ড্যানড্রন। এখানে যে শাখা প্রশাখা, আমরা শুধু লম্বা অংশটাকে বলছি অ্যাক্সন, এখানে যে শাখা প্রশাখা বের হয়েছে সেগুলোকে বলা হবে কি? ড্যানড্রন। তোমরা দেখতে পাচ্ছ শাখা বের হয়ে ওখান থেকে আবার প্রশাখা বের হয়েছে। আমি কিন্তু তোমাদেরকে অ্যারো দিয়ে দেখাচ্ছি, তোমরা একটু ভালো করে খেয়াল করো স্ক্রিনের দিকে। এটা হলো তোমাদের অ্যাক্সন। অ্যাক্সন থেকে যে শাখাটা বের হয়েছে, এখানে একটা কি দেখতে পাচ্ছি আমরা? শাখা। শাখা থেকে আবার কতগুলো প্রশাখা বের হয়েছে। এই যে কোষ দেহ চারিদিক থেকে যে শাখা প্রশাখাগুলো বের হয় সেগুলোকে বলা হয় কি? ড্যানড্রন। শাখা প্রশাখার এটা হলো অ্যাক্সনের শাখা প্রশাখা। আর যেটা কোষ দেহের চারপাশে উৎপন্ন হয়েছে শাখা প্রশাখা সেগুলোকে বলা হবে ড্যানড্রন। কোষ দেহ চারদিক থেকে উৎপন্ন শাখা প্রশাখাগুলোকে কি বলা হবে? ড্যানড্রন। ড্যানড্রনগুলো বেশি লম্বা হয় না। যেমন প্রলম্বিত অংশের মধ্যে আমরা দেখতে পেয়েছি এটা কিছুটা লম্বা হয়, কিন্তু কোষ দেহের চারপাশ থেকে যে শাখা প্রশাখাগুলো বের হবে সেগুলোকে আমরা বলবো ড্যানড্রন। এগুলো বেশি লম্বা হবে না। ড্যানড্রন থেকে যে শাখাগুলো বের হবে সেগুলোকে বলা হয় ড্যানড্রাইট। ড্যানড্রন থেকে যে শাখাগুলো বের হয় সেগুলোকে কি বলা হবে? ড্যানড্রাইট। মনে থাকবে তোমাদের নামগুলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, আমরা একটা নিউরনের চিত্র দেখলাম, যে নিউরনের থেকে দেখতে পেলাম যে একটা কোষ দেহ, এখানে যে অংশটা দেখতে পাচ্ছি গোলাকার বা গোলাকার ডিম্বাকার নক্ষত্রাকার যে মনে হচ্ছে, এই অংশটা হলো কোষ দেহ। এখানের মধ্যে আমরা কি কি দেখতে পাবো? কোষ আবরণী থাকবে, সাইটোপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে এই কোষ দেহের মধ্যে। তবে এখানে কোনো সেন্ট্রিওল থাকবে না। যদি সেন্ট্রিওল থাকতো এই বিভাজিত হতো, তাহলে এখানে সেন্ট্রিওল না থাকার কারণে সে বিভাজিত হবে না। অর্থাৎ একটা নিউরনে আমরা একটা মাত্র কি দেখতে পাবো? এখানে কি দেখা যাবে? এখান থেকে এই কোষ দেহটা থেকে একটা লম্বা সুতার মতো অংশ বের হবে, যেটাকে বলা হবে অ্যাক্সন। অ্যাক্সন থেকে আবার বিপরীত দিক থেকে কোষ দেহ, যেখান থেকে কোষ দেহের যে অংশটা থেকে বের হয়েছে এর বিপরীত পাশে কিছু শাখা বের হবে। এখানে একটা নিউরনে শুধুমাত্র একটা অ্যাক্সন থাকবে। আর আরেকটা যে বিষয় দেখতে পাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি ড্যানড্রাইট। ড্যানড্রাইট দেখতে পাচ্ছ? এখানে কোষ দেহ, আমরা এটাকে কি বলেছিলাম? কোষ দেহ। কোষ দেহ চারপাশ থেকে যখন শাখা প্রশাখা বের হয় সেগুলোকে বলা হয় কি? ড্যানড্রন। ড্যানড্রন। এগুলো কিন্তু বেশি লম্বা হবে না। যেমন প্রলম্বিত অংশটা অনেকটা লম্বা, কিন্তু ড্যানড্রন যেগুলো কোষ দেহ থেকে বের হবে সেগুলো বেশি লম্বা হবে না। সেখান থেকে যে শাখাগুলো উৎপন্ন হয়, এখানে আমরা দেখছি বের হয়েছে লম্বা অংশ, আবার এগুলো বিভক্ত হয়েছে, শাখা দেখছি, এগুলোকে বলা হবে ড্যানড্রাইট। ড্যানড্রন থেকে যে শাখাগুলো বের হবে সেগুলোকে আমরা কি বলবো? ড্যানড্রন থেকে ড্যানড্রাইট। এই নামগুলো একটু মনে রাখবে। ড্যানড্রন থেকে যে শাখাগুলো বের হবে সেগুলো ড্যানড্রাইট। এদের কাজ কি? স্নায়ু তাড়না।
নিউরনের দিকে এই যে শাখা প্রশাখাগুলো দেখতে পাচ্ছি, যখনই কোনো উদ্দীপনা সে পাবে পরিবেশ থেকে, কোনো একটা নির্দেশ তার কাছে আসবে, সে নিউরনের দেহের দিকে সেটা পরিবাহিত করবে। অর্থাৎ কোনো একটা নিউজ কালেক্টের যে ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে স্নায়ু কোষের যে স্নায়ু তাড়না সৃষ্টি হবে সেটা নিউরনের দেহের দিকে অর্থাৎ কোষ দেহের দিকে নিয়ে আসবে কে? ডেনড্রাইট বা ড্যান্ড্রেন। ঠিক আছে, ড্যান্ড্রেন কি করবে? স্নায়ু তাড়না কার দিকে নিয়ে আসবে? নিউরনের দেহের দিকে পরিবাহিত করবে। ঠিক আছে, তাহলে এখানে আমরা নিউরনের কয়টা অংশ দেখতে পেলাম? হ্যাঁ দেখি বলো। দুইটি অংশ, কি কি? এখানে দুইটি অংশ কোষদেহ, হ্যাঁ কোষদেহ, প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। তার মধ্যে কোষদেহ সম্পর্কে আমাদের বলা হয়েছে। এবার দেখি বলো প্রলম্বিত অংশ কাকে বলে? প্রলম্বিত অংশ কোনটা? এবং কোষদেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। হ্যাঁ প্রলম্বিত অংশ বলে। এখানে আমরা দুইটা প্রকার দেখতে পাবো। প্রলম্বিত অংশ আবার কয় প্রকার? 2 প্রকার, কি কি? অ্যাক্সন ও ডেনড্রন। ড্যান্ড্রন, অ্যাক্সন এবং ড্যান্ড্রন। অ্যাক্সন কোনটা এখানে? দেখি তোমরা আমাকে কোষদেহ থেকে দেখাতে পারবে? উৎপন্ন, হ্যাঁ কোষ আইডেন্টিফাই করে দাও। কোষদেহ থেকে লম্বা সুতার মতো অংশকে লম্বা সুতার মতো অংশটিকে অ্যাক্সন বলে। অ্যাক্সন বলে। গুড। কোষদেহ থেকে যে লম্বা সুতার মতো আমরা মোটা অংশ দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাক্সন। এবং অ্যাক্সনের মানে যে দিক থেকে বের হয়েছে তার বিপরীত দিকে কিসের সৃষ্টি হবে? সেখানে অ্যাক্সনের বিপরীত প্রান্তে শাখা বের হয়। শাখা বের হবে। অর্থাৎ কোষদেহ যে দিক থেকে সে বের হয়েছে তার বিপরীত প্রান্তে সেখানে শাখা বের হতে আমরা দেখতে পাবো। আর নিউরনে কয়টা অ্যাক্সন থাকবে? নিউরনে কয়টা অ্যাক্সন থাকতে পারে? একটি মাত্র অ্যাকশন আমরা দেখতে পাবো। এরপর ড্যান্ড্রনের বর্ণনাটা একটু বলো। ড্যান্ড্রন কোনটা এখানে? কোষদেহ চারদিক থেকে উৎপন্ন শাখাগুলোকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্টি শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ু তাড়না নিউরনের দেহের দিকে পরিবাহিত হয়। হ্যাঁ, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি ড্যান্ড্রন থেকে যে শাখাগুলো বের হবে সেগুলোকে আমরা বলবো ড্যান্ড্রাইট। এদের কাজ হলো কি? যদি বলা হয় ড্যান্ড্রনের কাজ কি, সেক্ষেত্রে তোমরা কি লিখবে? স্নায়ু তাড়না সেই নিউরনের দেহ দিকে পরিবহন করে। অর্থাৎ সে চারপাশ থেকে কোনো যদি নির্দেশনা পেয়ে থাকে, সে স্নায়ু তাড়নাটা সে কার দিকে মুভ করবে? নিউরনের দেহের দিকে পরিবাহিত করবে। ঠিক আছে, তাহলে মোটামুটি তোমাদের নিউরন সম্পর্কে ধারণা হয়েছে। এখানে কোনো কোয়েশ্চেন আছে না যে এই চিত্র থেকে কোনো কিছু বুঝুনি? নো মিস। ওকে, সকলের আশা করি ধারণাটা ক্লিয়ার হয়েছে। আমি আবারও বলছি, এটা হলো কোষদেহ। কোষদেহের ভিতরে আমরা কোষ আবরণী, নিউক্লিয়াস, সাইটোপ্লাজম দেখতে পাবো। এখানে কিছুটা কোষদেহ থেকে চারপাশে কতগুলো শাখা বের হবে যেগুলোকে আমরা বলবো ড্যান্ড্রন। আর যে শাখাগুলো ড্যান্ড্রন থেকে যে শাখাগুলো রয়েছে সেগুলোকে আমরা বলবো ড্যান্ড্রাইট। এবং কোষদেহ থেকে যে লম্বা সুতার মতো অংশ দেখতে পাবো সেটাকে বলা হবে অ্যাক্সন। ঠিক আছে, অ্যাক্সন থেকেও আবার শাখা প্রশাখা বের হবে যেগুলো কোষদেহের বিপরীত দিকে থাকবে এবং প্রত্যেকটা নিউরনে একটি মাত্রই আমরা অ্যাক্সন দেখতে পাবো। ঠিক আছে, এটা হলো তোমাদের মূলত নিউরনের বা স্নায়ু কোষের বর্ণনা। এর পরবর্তীতে দেখো, এই যে আমরা বললাম স্নায়ু তাড়না কোথায় যাবে? নিউরনের দিকে পরিবহন করবে। সেক্ষেত্রে একটা চিত্র, তোমরা কি একটা চিত্র দেখতে পাচ্ছ স্ক্রিনে? ইয়েস মিস। হ্যাঁ, এখানে স্নায়ুতন্ত্রের একটা কি দেখতে পাচ্ছি আমরা? খুব সুন্দর একটা ডায়াগ্রামের মতো একটা চিত্র দেখতে পাচ্ছি, যেটা হলো স্নায়ুতন্ত্রের প্রবাহ চিত্র। অর্থাৎ আমরা যখন স্নায়ু উদ্দীপনা আমাদের কাছে আসবে বা স্নায়ু তাড়না আসবে, সেটা কিভাবে নিউরনের দিকে যাচ্ছে সেই পরিবহনটা আমরা আজকে দেখবো। খুবই ভালোভাবে খেয়াল করো। এখানে একটা স্নায়ু কোষের যে অ্যাক্সনটা রয়েছে, আমরা জানি একটা স্নায়ু কোষে শুধুমাত্র একটা অ্যাক্সন থাকবে। এই অ্যাক্সনটা অন্য একটা স্নায়ু কোষের ড্যান্ড্রনের সাথে মিলিত হবে। মিলিত হওয়ার যে জায়গাটা সেটাকে বলা হবে সিনাপস। সেটাকে কি বলা হবে? সিনাপস। আমরা এখানে চিত্রের দিকে দেখো, এখানে যে অংশটা দেখতে পাচ্ছ এটা হলো সিনাপস। অর্থাৎ স্নায়ু কোষের যে অ্যাক্সনটা থাকবে সেই অ্যাক্সনের সাথে আরেকটা স্নায়ু কোষের যে ড্যান্ড্রন থাকবে, সেই যে মিলিত হওয়ার জায়গা, এই দুইটা জিনিস যে মিলিত হচ্ছে যে জায়গাটাতে, সেটাকে বলা হবে সিনাপস। সিনাপসের মাধ্যমে কিন্তু স্নায়ু তাড়না কোথায় প্রবাহিত হবে? এক স্নায়ু কোষ থেকে আরেক স্নায়ু কোষে পরিবাহিত হবে। মূলত এখানে একটা মাধ্যম, যে কোনো জিনিস পরিবহনের জন্য আমরা জানি কি মাধ্যমের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে স্নায়ু কোষের ক্ষেত্রে সিনাপসটা কি করবে? পরিবহনের কাজটা করবে। অর্থাৎ যে সে যখন স্নায়ু তাড়নাটা পাবে তখন সে একটা
স্নায়ুকোষ থেকে আরেকটা স্নায়ুকোষে সেটা কি করবে, পরিবহন করবে। সেটা কিসের উপর নির্ভর করবে, যে উদ্দীপনা বহন করা, যে বা আমাদের কোনো কিছু মনে রাখা বা কোনো কিছু দেখে রিয়াক্ট করার যে বিষয়টা, উদ্দীপনা সৃষ্টির যে বিভিন্ন বিষয় রয়েছে যা আমরা আমাদের পরিবেশ থেকে পেয়ে থাকি, সেগুলো সবগুলোর কাজই করে থাকে কে, এই সিনাপস। এখানে ফার্স্টে যে জায়গার মধ্যে আসবে সেটা হলো আজ্ঞাবাহী অঙ্গ। আজ্ঞাবাহী অঙ্গ দেখতে পাচ্ছ, বা মাংসপেশি, আমাদের যে মাসল যে অংশটা রয়েছে মাংসপেশি বা গ্রন্থি, সেখানে এখান থেকে আজ্ঞাবাহী কিছু স্নায়ু রয়েছে এবং সেটা স্নায়ু তাড়নাতে নিয়ে যাচ্ছে। এখানে যে অংশটা রয়েছে এক স্নায়ু কোষের সাথে আরেক স্নায়ু কোষের যে সংযোগটা করবে সেটা করবে কে, সিনাপস। সিনাপস এই সংযোগটা করে থাকবে এবং সেখান থেকে আমরা দেখছি সংবেদী নিউরন তন্তু আমরা দেখতে পাচ্ছি, যেটা স্নায়ু তাড়না বা উদ্দীপনা পরিবহন করবে। তাহলে সেগুলো কিসের মাধ্যমে যাবে, প্রধানত চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক। আমরা যে স্নায়ু তাড়নাগুলো পাবো কিসের মাধ্যমে পাবো, সেগুলো আমাদের বিভিন্ন অঙ্গের মাধ্যমে। হয়তো আমরা চোখ দিয়ে সেটা দেখতে পারি, কান দিয়ে শুনতে পারি, নাক দিয়ে আমরা ঘ্রাণটা নিতে পারি, জিহ্বা দিয়ে টেস্ট করতে পারি, বা ত্বকের মাধ্যমে অনুভূত হতে পারি। এগুলো সবগুলো কিসের মধ্যে আসবে, কোত্থেকে পাবো, স্নায়ু তাড়নাটা বহন করে কোথায় নিয়ে যাবে, এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষে বহন করে নিয়ে যাবে। সে যে কাজটা করবে, এই যে বহন করে নেওয়া যাওয়ার যে কাজটা অ্যাকশন করে থাকবে, ডেনড্রনের যে মিলিত স্থান সেটাকে বলা হবে সিনাপস। সিনাপসের মাধ্যমে কিন্তু স্নায়ু তাড়নাটা কোথায় প্রবেশ করবে, এক জায়গা থেকে আরেক জায়গায় অন্য প্রবেশ করবে, স্নায়ুকোষ পরিবাহিত হয়। হ্যাঁ, পরিবাহিত হতে আমরা দেখতে পাবো। এখানে কি করে থাকবে, সে বিভিন্ন ধরনের উদ্দীপনা বহন করবে, বা আমাদের প্রাণী দেহের বাইরের ভেতরে যে পরিবেশ রয়েছে, মানে আমাদের আউটার এবং ইনার যে পরিবেশটা রয়েছে সেটার সাথে সংযোগ রক্ষা করা বা বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন করা, এই সবগুলো কাজই করে থাকবে কি, এই নিউরন। এই নিউরনের মাধ্যমে মূলত সবগুলো কাজই সম্পন্ন হয়ে থাকবে। তাহলে আমাদের মস্তিষ্কের যে কাজগুলো করে থাকে সেটা কে করে থাকে, আমাদের মস্তিষ্কের যে স্মৃতি ধারণা, আমরা কোনো একটা পড়া পড়ে যে মনে রাখার বিষয়, বা আমাদের কোনো একটা ভাবার যে বিষয়, বা আমাদের মস্তিষ্ককে বিভিন্ন কাজ করার যে কমান্ড দেওয়া হয়, সেটা কে করে থাকে, নিউরন। নিউরন। নিউরন আমরা জানি আমাদের স্নায়ুতন্ত্রের মধ্যে যে গঠন আর কার্যকরী কোষ রয়েছে সেটা হলো স্নায়ু কোষ বা নিউরন। আমাদের যে উদ্দীপনা বহনের কাজ, আমাদের পরিবেশের সাথে সংযোগ রক্ষা করা বা তার সাথে মিল রেখে কোনো কিছু আমরা রিয়াক্ট করা, আমার বিভিন্ন কাজের মধ্যে সমন্বয় সাধন বা কোনো কিছু মনে রাখা, চিন্তা করা, বিভিন্ন কাজের নির্দেশ দেওয়া। যেমন আমাদেরকে মশা কামড়ালে আমরা যে মশাটা মারি, সেটা নির্দেশটা আমাদের মস্তিষ্ককে কে দিচ্ছে, দেখি বলো, আমাদের মস্তিষ্কটাকে কমান্ড কে দিচ্ছে, নিউরনে দিচ্ছে। নিউরনে দিচ্ছে। নিউরনে কিন্তু উদ্দীপনার কাজটা করে থাকে পরিবহন। কারণ আমরা দেখেছি এই নিউরনটা একটা অংশ রয়েছে কোষদেহ, যেটা কোষদেহ থেকে যে ডেনড্রাইট গুলো বের হয় সেগুলো স্নায়ু তাড়নাগুলো পরিবহন করে কোথায় নিয়ে যায়, কোষদেহের দিকে নিয়ে আসে, এবং সে ওখান থেকে ওই স্নায়ু কোষটা তারপর পার্শ্ববর্তী যে স্নায়ু কোষগুলো রয়েছে সেখানে এটা পরিবহন করে থাকে। তাহলে এখানে বিভিন্ন কাজের মধ্যে কি হচ্ছে, সমন্বয় সাধন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে নিউরনের যে উদ্দীপনা বহন করে তার একটা চিত্র, সুন্দর একটা ডায়াগ্রাম কিন্তু আমরা আমাদের স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছি। তাহলে কোথা থেকে পরিবহন করে নিয়ে যাবে স্নায়ু তাড়না বা উদ্দীপনাগুলো, নিউরন থেকে। নিউরন থেকে। নিউরন আমাদেরকে এই নির্দেশনাগুলো দিবে যে এভাবে করে আমরা আমাদের চারপাশে পরিবেশ এটা দেখতে পাচ্ছি, যার কারণে এটা পরিবহন করে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক এগুলো স্নায়ু তাড়না এখানে পরিবাহিত হবে। এখানে যে সংযোগ স্থলটা রয়েছে সেটাকে বলা হবে সিনাপস। তাহলে যদি বলা হয় সিনাপস কাকে বলে, তোমরা কি বলবে? সিনাপস বলবো একটি স্নায়ুকোষ অন্য একটি স্নায়ুকোষে ডেনড্রাইটের সাথে মিলিত হওয়া স্থানকে সিনাপস বলে। হ্যাঁ বলেন। তাহলে এটাকে আমরা মূলত কি বলবো, সিনাপস বলবো। অর্থাৎ একটা অ্যাক্সন থেকে যে স্নায়ু তাড়নাটা পরিবহন করে নিয়ে যাবে সেটাকে বলা হবে সিনাপস। ঠিক আছে, তাহলে এখানে স্নায়ুতন্ত্রের একক কি, গঠন বা কার্যকরী একক, হ্যাঁ বলতে পারবে, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক, হ্যাঁ বাকিরা বলো। মিস বুঝি নাই। স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি, স্নায়ুতন্ত্রের
স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষ বা নিউরন, স্নায়ুতন্ত্রের গঠন, যেটা নিয়ে আমরা আজকে আমাদের আলোচনাটা করা হচ্ছিল সেটা হলো নিউরন, স্নায়ুকোষ বা নিউরন। নিউরনের মধ্যে আমরা নিউরন হলো মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ। তোমাদেরকে যদি বলা হয় মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি, তোমরা কি বলবে? নিউরন। নিউরন। নিউরনের মধ্যে এখানে নিউরনটা কয়টি অংশ বললা? নিউরন কয়টি অংশ নিয়ে নিউরনের গঠিত? দুটি অংশ। হ্যাঁ, দুইটি অংশ কি কি? কোষদেহ, প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ, কোষদেহ ও প্রলম্বিত অংশ ও কোষদেহ। কোষদেহ সম্পর্কে দেখি কি বলবা, দেখি বলো। কোষদেহ সম্পর্কে একটু বর্ণনা দাও। কোষদেহ নিউরনের প্রধান অংশ। কোষদেহ বিভিন্ন আকৃতির হয়, যেমন গোলাকার, ডিম্বাকার বা নক্ষত্রাকার। কোষদেহ কোষ আবরণী সাইটোপ্লাজম ও নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই এরা অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। হ্যাঁ, এরপরে প্রলম্বিত অংশ। আমি তোমাদেরকে প্রলম্বিত আজকে কিন্তু এটাই হোমওয়ার্ক দিব, প্রলম্বিত চিত্র সহ আমাকে নিউরনের চিত্র সহ এটার বর্ণনাটা দেওয়া। প্রলম্বিত অংশ কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখা প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশ দুই প্রকার, যথা অ্যাক্সন এবং ডেনড্রন। অ্যাকশন সম্পর্কে কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা সুতার মতো অংশকে অ্যাক্সন বলে। অ্যাক্সনের যে প্রান্তে কোষ দেহ থাকে তার বিপরীত প্রান্ত থেকে শাখা বের হয়। সাধারণত একটি নিউরনে একটি মাত্র অ্যাক্সন থাকে। ডেনড্রন কোষদেহের চারদিক থেকে উৎপন্ন শাখাগুলো ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্টি শাখাগুলোকে ডেনড্রাইট বলে। এদের এটা দ্বারা বহুবচন, শাখা এদের ডেনড্রনের দ্বারা বহুবচন ডেনড্রাইট। এদের কাজ কি? এদের দ্বারা কার কাজ মিস? ডেনড্রনের ডেনড্রন কাজ হচ্ছে স্নায়ুতাড়না নিউরনের দেহের দিকে পরিবহন করা, এই যে পরিবাহিত করা। পরিবাহিত করা। এটা হলো মূলত তুমি যেটা বললে সেটা হলো স্নায়ুকোষ। এটা চিত্র সহকারে আমি একটু আগে তোমাদেরকে একটা চিত্র দেখিয়েছিলাম। চিত্র সহকারে Yes, তোমরা miss. সুন্দর করে এটার বর্ণনা আমাকে দিবে হোমওয়ার্ক করে, ঠিক আছে? তোমার কে কে দিয়েছিলে হোমওয়ার্ক জমা গত ক্লাসে? দেখি বলো তো কয়জনে বলতে পারবে আমি হোমওয়ার্ক দিয়েছি। আমি দিই নাই। তুমি দাওনি, দেখি বাকিরা। আমি কিন্তু হোমওয়ার্ক পাচ্ছি না, তোমাদের অ্যাসাইনমেন্ট করা হয়নি, এটা করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। তোমরা এগুলো যদি একটু সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করে ফেলো তোমাদেরই ভালো হবে, পড়াগুলো আর জমে থাকবে না। নিউরনের এটা Yes, খুবই ma'am. ইম্পর্টেন্ট একটা বিষয়। নিউরন যে আমাদের যেহেতু মস্তিষ্ক, আমরা উন্নত প্রাণী কেন হয়েছি? এই স্নায়ুকোষ বা নিউরন ছিল বলে আমরা সৃষ্টির সেরা জীব হতে পেরেছি। তাহলে এটা সম্পর্কে অবশ্যই আমাদেরকে একটা খুব ভালো একটা ধারণা থাকতে হবে। নিউরন, তার যেটাকে স্নায়ুকোষ বলা হবে, স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক হলো স্নায়ুকোষ বা নিউরন। এটা চিত্র সহকারে, চিত্র আমি এখানে যে চিত্রটা দিলাম এটা একটু ভালো করে খেয়াল করো। এই চিত্র সহকারে এটার আইডেন্টিফাই করে এর বিভিন্ন অংশের বর্ণনা তোমরা আমাকে হোমওয়ার্ক করে দিবে। আগামী ক্লাসে আমি কি হোমওয়ার্ক পাবো তোমাদের? ইনশাআল্লাহ মিস। ইনশাআল্লাহ। বাকিরা, বাকিদের সারা শব্দ নেই, একজনে বললো ইনশাআল্লাহ দিবে। হ্যাঁ, বাকিরা মিস। ওকে, ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে তোমাদের সকলের হোমওয়ার্ক, আচ্ছা আমি চেক করব যারাই দিয়েছো, আমি তাদেরটা চেক করে দিব ক্লাস শেষে। তাহলে স্নায়ুকোষের বিভিন্ন চিত্র সুন্দর করে এখানে যে চিত্রটা দেওয়া হয়েছে এটা আইডেন্টিফাই করে, আমরা তো নিশ্চয়ই সকলে জেনেছি একটা স্নায়ুকোষের বিভিন্ন অংশ সম্পর্কে তোমাদের জানা হয়েছে। মিস হ্যাঁ, দেখি বলতে পারবে? আমি জিজ্ঞেস করি, আমি অ্যারো চিহ্ন কোথায় দিচ্ছি সেটা বলো। এই অংশটা কি দেখি বলো। এই যে অংশ দেখতে পাচ্ছ এটা কি? কোনটা মিস? আমি মিস এটা ডেনড্রন। এই হ্যাঁ, পুরাটা গোলাকার কি? এটা? হ্যাঁ, গোলাকার অংশটা। এই পুরো অংশটা কি? হ্যাঁ, এখন এটা নিউক্লিয়াস মিস। এটা নিউক্লিয়াস। পুরা অংশটা হলো কোষ দেহ। আমি আবারও বলছি, এটা পুরাটা হলো কোষ দেহ। আমরা কোষদেহ। নিউরনের এই যে পার্টটা রয়েছে সেটা তোমরা একটু অ্যারোটা দেখো কোন দিকে যাচ্ছে। এই পুরো অংশটা হলো কোষ দেহ, ঠিক আছে? কোষ দেহ থেকে যে লম্বা অংশটা বের হয়েছে সেটা হলো কি? প্রলম্বিত অংশ। কোষ দেহ থেকে যে লম্বা অংশটা বের হয়েছে সেটা কি? প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ। আবার এখানে প্রলম্বিত অংশের মধ্যে কিছু শাখা বের হয়েছে, ঠিক আছে? কিছু কি দেখতে পাচ্ছি?
শাখা শাখা প্রশাখা দেখতে পাচ্ছি। এখানে দুইটা প্রকার আছে, একটা হলো অ্যাক্সন এবং আরেকটা হলো ড্যান্ড্রন, প্রলম্বিত, মানে যেগুলো লম্বা লম্বা ভাবে বের হয়েছে কোষ দেহ থেকে। দেখো এক পাশে বিপরীত দিকেও কিছু বের হয়েছে শাখা প্রশাখা, আবার চারপাশ থেকেও কিছু অংশ বের হতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে আমরা বলতে পারবো যে প্রলম্বিত অংশ দুই ধরনের, একটা হলো অ্যাক্সন আর একটা ড্যান্ড্রন। এরপর যে লম্বা সুতার মতো যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো অ্যাক্সন, আবার কোষ দেহের চারপাশে যে শাখা প্রশাখা সম্পন্ন কিছু সুতার মতো দেখতে পাচ্ছি সেগুলো হলো ড্যান্ড্রন। ঠিক আছে, এটার বহু বচন হলো ড্যান্ড্রাইট। এর কাজ হলো স্নায়ু তাড়নাগুলো নিউরনের দিকে পরিবহন করা। ঠিক আছে, তাহলে নিউরন সম্পর্কে তোমাদের আর কোনো কোয়েশ্চেন রয়েছে? তোমরা কি এখানে প্রত্যেকটা বিষয় জেনেছো? ইয়েস মিস। এটা যেমন নিউক্লিয়াস, কালো যে অংশটা বললে, যদি আমি তোমাদেরকে শুধুমাত্র অ্যারোটা যদি কালো চিহ্নের অংশ দিকে ধরে বলতাম তখন তোমরা আমাকে নিউক্লিয়াস বলতে। এরপরে হ্যাঁ, ফোটা ফোটা কিছু অংশ চারপাশে আমরা দেখতে পাবো, সেগুলো হলো সাইটোপ্লাজম। আর উপরে যে আবরণীটা দেখতে পাচ্ছি সেটা হলো কোষ আবরণী। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো এখানে আবার আমরা একটা জিনিস পড়েছি যে একটা স্নায়ুকোষের যে অ্যাক্সন গুলো রয়েছে, এই অ্যাক্সন কার সাথে সমন্বয় সাধন করবে? অন্য একটা স্নায়ুকোষের ড্যান্ড্রনের সাথে। একটা অ্যাক্সন আর একটা স্নায়ুকোষে কিসের সাথে যোগাযোগ স্থাপন করবে? এখানে দেখতে পাচ্ছ একটা স্নায়ুকোষের অ্যাক্সন আর একটা স্নায়ুকোষের ড্যান্ড্রনের সাথে মিলিত হবে। এই যে মিলিত হওয়ার যে জায়গাটা সেটাকে বলা হবে সিনাপস। এই সিনাপসের মাধ্যমে কিন্তু স্নায়ু তাড়না কোথায় প্রবাহিত হবে? স্নায়ু কোষে, অর্থাৎ একটা স্নায়ু কোষ থেকে আরেকটা স্নায়ু কোষে পরিবাহিত হবে। তাহলে পরিবাহিত হওয়ার ফলে কি হবে? আমরা যে আমাদের চারপাশের যে পরিবেশ রয়েছে সেখান থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করতে পারবো। মানে যে যে পরিবেশে থাকবে বিভিন্ন ধরনের, হয়তো এই যে কারো দুঃখে কান্না করা, খুশিতে খুশি হওয়া, বা কোনো একটা অ্যানিমেল যদি আমাদের অ্যাটাক করতে চেষ্টা করে সেক্ষেত্রে আমরা প্রোটেক্ট হওয়ার যে ব্যাপারটা আমাদের মস্তিষ্ককে কমান্ড করবে, যে নির্দেশনা দিবে, সেটা কে করে থাকবে? এই আমাদের স্নায়ু কোষের যে অংশগুলো রয়েছে অ্যাক্সন, ড্যান্ড্রন, এগুলোই কি করে নিয়ে যাবে? বহন করে নিয়ে যাবে। অর্থাৎ উদ্দীপনা বহন করা বা প্রাণী দেহের ভেতরের বাইরের যে অংশগুলো রক্ষা করা, বিভিন্ন অঙ্গের মধ্যে সমন্বয় সাধন এবং চিন্তা ভাবনা করা, আমাদের মেমোরিতে মনে রাখা, আমরা কোনো একটা কিছু যে মনে রাখে, আমাদের ব্রেন মনে রাখে, সেটা কে করে থাকে কাজটা? এখন তো আমরা জানতে পারবো যে আমাদের স্মৃতি ধারণ কে করে রাখে। দেখি বলো, এটা কার কাজ? আমরা যে কোনো কিছু স্মৃতিতে মনে রাখি সেটা কার কাজ মূলত? হ্যাঁ, তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? মস্তিষ্কে আমরা কোনো কিছু মনে রাখি, ব্রেন যে কোনো কিছু আমাদের মনে রাখতে সাহায্য করে সেটা হলো নিউরনের কাজ। এই নিউরনই কিন্তু বিভিন্ন উদ্দীপনার মাধ্যমে কিন্তু আমাদের বিভিন্ন অঙ্গকে কমান্ড দিয়ে থাকে যে এই কাজটা করতে হবে, এবং আমরা বিভিন্ন অঙ্গ সেটা ক্যাপচার করে সেই জিনিসটা পরিবাহিত করে থাকে। এভাবেই কিন্তু আমাদের দেহের মধ্যে উদ্দীপনাগুলো বহন হয়ে কাজগুলো সম্পন্ন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আজকে তোমাদের হোমওয়ার্ক কি দেখি বলো তো? হ্যাঁ, নিউরন চিত্র সহ আঁকে বর্ণনা, বিবরণ কোষ দেহ, প্রলম্বিত অংশ, এগুলোর প্রকারভেদ সহ সুন্দর করে বর্ণনা তোমরা আজকে হোমওয়ার্ক দিবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে আমরা আমাদের পাঠ এখানে সমাপ্ত করলাম। ঠিক আছে, তোমাদের আর কি কিছু জানার রয়েছে? স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি দেখি বলো। আমি এবার প্রশ্ন জিজ্ঞেস করি, তোমাদের যেহেতু কিছু বলার নেই আমি প্রশ্ন করি, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ কি? মস্তিষ্ক। গুড, স্নায়ুতন্ত্রের প্রধান অংশ হলো মস্তিষ্ক। ঠিক আছে, এরপরে স্নায়ুতন্ত্রের গঠন ও কার্যকরী একক কি? নিউরন। স্নায়ুকোষ বা নিউরন। হ্যাঁ, স্নায়ুকোষ বা নিউরন। গুড। এরপরে তাহলে এখান থেকে আমরা মোটামুটি যে কোনো প্রশ্ন আসলে কি পারবো? নিউরন থেকে কোনো প্রশ্ন যদি আমাদেরকে দেওয়া হয়? ওকে, ইনশাআল্লাহ আমরা পারবো, সকলে আশা করি। বিভিন্ন পরিবহন, তাহলে তোমরা সকলে আশা করি তোমাদের হোমওয়ার্কটা স্কুল অ্যাপসে জমা দিবে। ঠিক আছে, ওকে মিস। ওকে, তাহলে তোমরা সকলে ভালো থেকে সুস্থ থেকে, এবং তোমাদের আজকে যে পাঠটা সেটা ভালো করে পড়ে হোমওয়ার্কটা আমাকে জমা দিবে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।